অল্প বৃষ্টিতে বেহাল দশা রাজধানীর বেশিরভাগ রাস্তার। গর্ত আর খানাখন্দে ভরা পথে ঘাটে দুর্বিষহ জনজীবন। খুব বেহাল দশা, মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এখানে পানিতে পড়ে যায়। গাড়ি ঘোড়া নামলেই পড়ে যাবে, এই জন্য আমরা নামে বাধ্য হলাম। রাস্তার উপরে এক হাঁটু বা কোমর সমান পানি হয়, বাসা বাড়িতে পানি ঢুকে যায়। উন্নয়ন কাজ হচ্ছে ঠিক ভালো কথা, উন্নয়ন কাজ এত লেন্দি কেন হচ্ছে? সেবা সংস্থাগুলোকে দুষছে সিটি কর্পোরেশন। জনদুর্ভোগ বিবেচনায় সরকারকে আরো কঠোর হওয়ার তাগিদ। সকল প্রকল্পের জনদুর্ভোগকে কিভাবে প্রাধান্য দিয়ে প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এটি নিশ্চিত না করে প্রকল্পের টাকা ছাড় করা হবে না। আপনি দেখবেন সমস্ত বিষয়গুলো অন্যরকম হয়ে দাঁড়াবে। ঠিকাদারকে যদি নিয়ম নীতি মতো সে কাজটি করে তাহলে কিন্তু জনভোগান্তি কমে যাবে। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে 18 বছরেও উদ্যোগ নেয়নি সিটি কর্পোরেশন। দেখছিলেন বিশেষ শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি পারমিতাহীন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে কক্সবাজারের রামুতে 11টি ইউনিয়ন প্লাবিত। দুদিনে বানের পানিতে ভেসে 6 জনের মৃত্যু। মৌলভীবাজারে বন্যার পানি কমলেও খাদ্য সংকটে দুর্গত মানুষ। চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতার হোলি আর্টিজান হামলার পরিকল্পনাকারী সোহেল খাগড়াগড় বিস্ফোরণের অন্যতম আসামি। তাকে ধরতে 10 লাখ রুপি ঘোষণা করেছিল কলকাতা পুলিশ। দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে বিএনপি। মানুষের ভোট ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে আওয়ামী লীগ। দলের কার্যনির্বাহী সংসদের সভায় শেখ হাসিনা। গণতান্ত্রিক দেশ গঠনে সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন জরুরি। গোলটেবিল বৈঠকে বিশিষ্টজনরা। নিশ্চিতে নির্বাচন কমিশনকে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান। এবং দিন দিনই কমছে বিপিসির এলপি গ্যাস সরবরাহ। কর্মকর্তাদের উদাসীনতাকে দায়ী করছেন জ্বালানি প্রতিমন্ত্রী। কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিতের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। অল্প বৃষ্টিতেই বেহাল দশা রাজধানীর বেশিরভাগ রাস্তা। গর্ত আর খানাখন্দে ভরা ভাঙাচোরা পথে ঘাটে চলাচল করতে গিয়ে দুর্বিষহ হয়ে পড়ছে জনজীবন। বাড়ছে দুর্ঘটনা। প্রতিদিনের এই দুর্ভোগের জন্য নগরবাসী দুষছেন সিটি কর্পোরেশনকে, আর সিটি কর্পোরেশন দায় চাপাচ্ছে অন্য সব সেবা সংস্থাগুলোর ওপর। জনদুর্ভোগ বিবেচনায় রেখে সঠিক ও দীর্ঘস্থায়ী পরিকল্পনা হাতে নেওয়ার পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। মৌসুমী মৌয়ের রিপোর্ট। অল্প বৃষ্টিতেই এমন বেহাল দশা মেগাসিটি ঢাকার। এমনিতে খানাখন্দে জীবন চলা দায়, এর মধ্যে বৃষ্টি হলেই ভর করে আতঙ্ক। এর সঙ্গে রাস্তা খোঁড়াখুড়ি বাড়িয়ে দেয় দুর্ভোগ। সবচেয়ে দুর্ভোগে রয়েছেন বাংলা মোটর, মগবাজার, মৌচাক, মালিবাগ এবং মগবাজার থেকে 7 রাস্তা মোড় পর্যন্ত চলাচলকারী লোকজন। এদিকে জলাবদ্ধতার কারণে মিরপুর 11, 14, পাইকপাড়া সহ পীরের বাগের রাস্তাঘাটে তল খুঁজে পাওয়া কঠিন। এই যে গর্তটা ছিল এখান তো ডিগবেজি, এটা প্রায় মোটামুটি একটা আশপাশের মানুষের জন্য একটা বিনোদনের মতো। ড্রেনেজ ব্যবস্থা মোটামুটি অনেক উঁচু থাকাতে পানি আটকে যাচ্ছে। রাস্তার উপরে এক হাঁটু বা কোমর সমান পানি হয়, বাসা বাড়িতে পানি ঢুকে যায়। এখানে গাড়ি ঘোড়া নামলেই পড়ে যাবে, এই জন্য আমরা নামে বাধ্য হলাম, নেমে যেতে। কাদা হয়ে যায়, পানি হয়ে যায়, হাঁটতে পারি না। কয়েকদিন আগেও দেখলাম যে একটা মোটরসাইকেল সহ একটা মহিলা পড়ে গেছে। উন্নয়ন কাজ হচ্ছে ঠিক ভালো কথা, উন্নয়ন কাজ এত লেন্দি কেন হচ্ছে? এদিকে কোটি টাকা ব্যয়ে সদ্য মেরামত হওয়া রাস্তা খানাখন্দে পরিণত হওয়ায় প্রশ্ন উঠছে নির্মাণ সামগ্রীর মান এবং সেবা সংস্থাগুলোর মানসিকতা নিয়ে। রাজধানীবাসীর ভাগ্য ফেরাতে 2 সিটি কর্পোরেশন সহ সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বয়কে জরুরি ভাবছেন নগর পরিকল্পনাবিদরা। আর সিটি কর্পোরেশন বলছে সেবা সংস্থাগুলো যত্নবান হলে কমে আসবে জনদুর্ভোগ। যদি আজকেই সরকার সিদ্ধান্ত নেয় যে একনেক থেকে কঠোরভাবে অনুশাসনের মাধ্যমে সকল প্রকল্পের জনদুর্ভোগকে কিভাবে প্রাধান্য দিয়ে প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এটি নিশ্চিত না করে প্রকল্পের টাকা ছাড় করা হবে না, আপনি দেখবেন সমস্ত বিষয়গুলো অন্যরকম হয়ে দাঁড়াবে। যে কোনো সেবাদানকারী সংস্থা সে কিন্তু ঠিকাদার দ্বারা করায়, এবং এই ঠিকাদারকে যদি নিয়ম নীতি মতো সে কাজটি করে তাহলে কিন্তু জনভোগান্তি কমে যাবে। ঢাকার 2 সিটি কর্পোরেশনের তথ্য মতে রাজধানী 690 কিলোমিটার সড়কের মধ্যে 300 কিলোমিটারই খানাখন্দে ভরা। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। 1995 সালের মাস্টার প্ল্যানেই তুলে ধরা হয়েছিল বন্দরনগরী চট্টগ্রামের জলাবদ্ধতা থেকে মুক্তির সব ধরনের উপায়।
সে সময়ে মাত্র 89 কোটি টাকা খরচেই পুরো নগর অসহনীয় জলাবদ্ধতা থেকে মুক্তি পেত। কিন্তু রহস্যজনক কারণে গত 18 বছরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রণয়ন করা এই মাস্টার প্ল্যান বাস্তবায়ন তো দূরের কথা গ্রহণই করেনি সিটি কর্পোরেশন। নগর বিশেষজ্ঞদের মতে মাস্টার প্ল্যান বাস্তবায়ন না হওয়া ও সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণে জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছে না। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম নগরীর জলবদ্ধতার সমস্যা নিরসনে 1995 সালে ইউএনডিপির আর্থিক সহায়তায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ মাস্টার প্ল্যান প্রণয়ন করে। 1999 সালে এটি সরকারি গেজেট আকারে প্রকাশ হয়। কিন্তু 20 বছর মেয়াদী এই মাস্টার প্ল্যানের 18 বছর পেরিয়ে গেল, তার সামান্যতম অংশ বাস্তবায়ন হয়নি। আর এজন্য সিটি কর্পোরেশনকে দোষারোপ করছেন মাস্টার প্ল্যান প্রণয়নকারী সংস্থা সিডিএ। মাস্টার প্ল্যান প্রণয়ন করেছে সিডিএ, কথা সত্যি, কিন্তু সেটা বাস্তবায়নের কথা ছিল সিটি কর্পোরেশন। এই বাস্তবায়ন না হওয়ার কারণে আজকের এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, অন্য কোনো কারণে না। আমলাতান্ত্রিক জটিলতার কারণে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পর্যাপ্ত ক্ষমতা না থাকার কারণে এই কাজটি করা সম্ভব হচ্ছে না। আমলাতান্ত্রিক কারণের মধ্যে একটি হচ্ছে ভূমি অধিগ্রহণের যেখানে প্রয়োজন হয়, ভূমি অধিগ্রহণের সমুদয় অর্থ যদি একসাথে জেলা প্রশাসনে জমা না হয়, তাহলে জেলা প্রশাসন ভূমি অধিগ্রহণের উদ্যোগ গ্রহণ করেন না। আবার অর্থ মন্ত্রণালয় সমুদয় টাকা একসাথে দেনও না। মাত্র 89 কোটি টাকা খরচে শুধু চট্টগ্রামের জলবদ্ধতার সমস্যার সমাধান নয়, পুরো নগরীর রূপরেখা ছিল এই মাস্টার প্ল্যানে। অথচ এখন শুধু খাল খননে খরচ পড়ছে 900 কোটি টাকার বেশি। প্রথম 5 বছরে কি কাজটা হবে, পরের 5 বছরে কি কাজটা হবে এবং সেই কাজে কত টাকা লাগতে পারে সেগুলি সব আলাদা আলাদা করে তারা ডিটেলস দিয়েছিল। এলোপাতারি ইচ্ছা মতো কাজটা হচ্ছে। খালের অ্যালাইনমেন্ট ঠিক ছিল, তারপরে সেখানে সেডিমেন্টেশনটা কম ছিল, ময়লা আবর্জনা জমে খাল নষ্ট হয়ে যাওয়ার এই সমস্যাটা ছিল না। এখন এই সব সমস্যাগুলো এখন সমাধান করতে হবে। আর মাস্টার প্ল্যান বাস্তবায়ন না হওয়ার দায় পূর্ববর্তী মেয়রদের উপর চাপালেন 2 বছর ধরে মেয়রের দায়িত্বে থাকা আজম নাসির উদ্দিন। যারা এই মাস্টার প্ল্যানটা বাস্তবায়ন করার যেই সমস্ত কর্তৃপক্ষ বা যাদের দায়িত্ব ছিল, ওনারা কেন করেন না, এই কথার জবাবটা ওনারা দিতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি মাস্টার প্ল্যানটা বাস্তবায়ন করা অবশ্যই প্রয়োজন ছিল। 60 বর্গ মাইলের এই নগরীর উন্নয়নে সিডিএ, সিটি কর্পোরেশন, ওয়াসার মতো অন্তত 32টি সরকারি বেসরকারি সংস্থা কাজ করলো, তাদের মধ্যে কোনো রকম সমন্বয় নেই বলে অভিযোগ দীর্ঘদিনের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সন্ধ্যার সময় আরো থাকছে। পর্যাপ্ত সরবরাহ থাকায় সপ্তাহ ব্যবধানে আবারও কমেছে চালের দাম, কমছে চিনির দামও, বাড়তি পেঁয়াজের দর। গুলশানে হোলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী এবং গ্রেনেড সরবরাহকারী সোহেল মাহফুজ সহ 4 জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। সোহেল ভারতের মোস্ট ওয়ান্টেড এবং খাগড়াগড় বিস্ফোরণের অন্যতম আসামি বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান। তিনি জানান 2006 সালে সে ভারতে পালিয়ে যায় এবং পরবর্তীতে নব্য-জেএমবিতে যোগদান করে। কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান, নব্য-জেএমবির মজলিসে শুরা সদস্য আব্দুস সবুর ওরফে হাতকাটা মাহফুজ ওরফে সোহেল মাহফুজ গুলশান হামলার মূল পরিকল্পনাকারীর অন্যতম। শনিবার ভোরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পুষ্কুনি এলাকার একটি আমবাগান থেকে 3 সহযোগী সহ সোহেল মাহফুজকে গ্রেফতারের পর ঢাকায় এনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। হোলি আর্টিজানের ঘটনাটির পরিকল্পনা যখন হয়, এই পরিকল্পনা মিটিংয়েও সে এই যে একেবারে এদের হাইয়েস্ট বডি যেটা মজলিসে শুরা, সেই শুরা সদস্য হিসেবে সে ওখানে উপস্থিত থাকে এবং সেও এই মিটিংয়ে এই পরিকল্পনা প্রণয়নে হোলি আর্টিজান অ্যাটাকের পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2014 সালে ভারতের বর্ধমানে খাগড়াগড় বিস্ফোরণের ঘটনার প্রধান আসামি সোহেল মাহফুজ। তাকে গ্রেফতারে ভারত সরকার 10 লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছিল। মনিরুল ইসলাম বলেন, এর আগে 2004 সালে জেএমবি নেতা বাংলা ভাইয়ের সঙ্গেও মাহফুজ কাজ করেছে। 2014 সালে খাগড়াগড়ের যে ব্লাস্ট হয় বর্ধমানের, সেই মামলারও সে একজন আসামি এবং সে এখন মোস্ট ওয়ান্টেড হিসেবে ইন্ডিয়ান পুলিশ তার বিরুদ্ধে 10 লক্ষ রুপি পুরস্কার ঘোষণা করেছে। পরবর্তীতে সেই নব্য জেএমবির অনুরোধেই সে মূলত দেশে ফেরত আসে এবং জেএমবি ছেড়ে নব্য জেএমবিতে যোগদান করে। সোহেল মাহফুজের গ্রেপ্তারের মাধ্যমে হোলি আর্টিজান মামলার তদন্ত এটি আরো এক ধাপ এগিয়ে গেল। এদিকে রাজশাহী রেঞ্জের ডিআইজি জানিয়েছেন, হোলি আর্টিজান হামলার পরিকল্পনায় সম্পৃক্ত যে 3 জঙ্গিকে পুলিশ খুঁজছে, সোহেল মাহফুজ তাদেরই একজন। এছাড়া গ্রেফতার সবাই আইটি বিশেষজ্ঞ। তিনি বলেন, সোহেল নব্য জেএমবির উত্তরাঞ্চলীয় কমান্ডার। সে ছাড়া গ্রেফতার অন্য 3 জন হলো হাফিজ, জুয়েল ও জামাল। তাকে আমরা এমনভাবে গঠন করে রেখেছিলাম যে সে আমাদের থেকে বাইরে যাওয়ার তার কোনো স্কোপ ছিল না। হোলি আর্টিজানের যে ঘটনা ঘটে
তার পরিকল্পনাকারী হিসেবে সে জড়িত ছিল। এই গ্রুপটা বিভিন্ন ধরনের এই যে জঙ্গিদের যে বিভিন্ন রকমের যে সাপোর্ট, লজিস্টিক সাপোর্ট তারা দিয়ে থাকে। আমার গোদাগাড়ি প্লাস তানোর এই যে দুটো অপারেশনের যাদেরকে আমরা ধরেছি বা যেগুলো পেয়েছি সবই অ্যাক্টিভের লোক। আটক সোহেলকে রোববার আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চাইবে বলে জানিয়েছে পুলিশ। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি দেশে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছিল মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন স্বচ্ছ করার পাশাপাশি দেশে সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে আওয়ামী লীগ। বিকেলে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে একথা বলেন তিনি। এ সময় বিএনপির শাসনামলে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতনের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। জিয়াউর রহমান ক্ষমতায় সেই দেশে নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল। সেই হানা ভোট, এরপরে রাষ্ট্রপতি নির্বাচন নামে আরেকটা প্রহসন। ভোট আর কারো দিতে হতো না, ভোটের বাক্স এমনি ভরে যেত। আর ভোটের বাক্সে কি আছে না আছে তাও হিসাব ছিল না, ঘোষণা একটা দিয়ে দিলেই হয়ে গেল। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো, এই স্লোগান কিন্তু আমরাই দিয়েছি। এবং ভোট এবং নির্বাচনকে স্বচ্ছ করার জন্য যতগুলি পদক্ষেপ এ পর্যন্ত নেওয়া হয়েছে সেগুলি কিন্তু মূলত তার প্রণেতা আওয়ামী লীগ। জিয়ার আমলে আমরা নির্যাতিত, এরশাদের আমলেও প্রথম নির্যাতন কিন্তু আমাদের উপরই। এরপরে খালেদা জিয়ার আমলে নির্যাতনের কথা তো ভাষায় বর্ণনা করা যায় না। অতীতে আমাদের নেতা কর্মীর উপরে কি অত্যাচার তারা করেছে এই তথ্যগুলি সংগ্রহ করা, কারণ এগুলি আমাদের আর্কাইভে রাখা দরকার, এগুলি মানুষকে জানানো দরকার। বাংলাদেশকে আমরা ইনশাল্লাহ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করব, এটা আওয়ামী লীগের নীতি, এটা আওয়ামী লীগের প্রতিজ্ঞা। কাজী আওয়ামী লীগ ক্ষমতা আসা মানে দেশের উন্নয়ন, মানুষের ভাগ্য পরিবর্তন। এর বাইরে যারাই এসছে তারা লুটের রাজত্ব কায়েম করেছে। কাজী বাংলাদেশের জনগণকে এখন সিদ্ধান্ত নিতে হবে, বাংলাদেশের জনগণ কিভাবে কাকে চায় সেটাই ঠিক করতে হবে। এবার বন্যা পরিস্থিতির খবর। কক্সবাজারে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। চকরিয়া উপজেলার পাশাপাশি নতুন করে বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে আছে রামুর 11টি ইউনিয়ন। এতে চকরিয়া ও রামু উপজেলার প্রায় 5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এছাড়া গত দুদিনে পাহাড় ধস ও বানের পানিতে ভেসে মারা গেছে 6 জন। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চারিদিকে কেবলই থই থই পানি, ডুবে আছে ঘরবাড়ি, প্রতিষ্ঠান, রাস্তাঘাট। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমলেও কমেনি বন্যার পানি। ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বাঁকখালী নদীর পানি বাড়ায় নতুন করে প্লাবিত হয়েছে কক্সবাজারের রামু উপজেলার 11টি ইউনিয়ন। পানিতে ডুবে রয়েছে গ্রামের পর গ্রাম। এতে মানুষের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। অনেকে মাথা গোঁজার ঠাঁই নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। খাবার ওটা আমরা ম্যানেজ করতে পারতেছি না, যার কারণে চুলা ভিজে যাওয়ার কারণে এখন খাওয়া দাওয়া রান্না করতে পারি না, খাইতে পারি না। ধান চাউল যা ছিল সব পানির নিচে চলে গেছে, আর গরু ছাগল নিয়ে আমরা রাস্তার উপরে চলে আসছি। পানি বেশি হয়েছে তো মানে খাওয়া দাওয়া অসুবিধা হয়েছে, আমরা বাচ্চার দিকে বাড়ি উঁচু জায়গা যাইছি। বন্যায় রামু উপজেলার 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। উপজেলা পরিষদ থেকে সামান্য শুকনো খাবার সরবরাহ করেছি। যে সমস্ত লোকগুলা সাইক্লোন সেন্টারে আশ্রয় নিয়েছে তাদেরকে আমরা শুধুমাত্র সাহায্য করতে পেরেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, পানিবন্দী অনেককেই আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে শুকনো খাবার ও নিরাপত্তা দেওয়া হচ্ছে। যে সমস্ত মানুষজন আশ্রয় কেন্দ্রে গেছে কিংবা যে সমস্ত গৃহপালিত পশু পাখিগুলো নিয়ে গেছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, সেগুলো আমরা নিরাপত্তার ব্যবস্থা করেছি। কক্সবাজার জেলার 71টি ইউনিয়নের মধ্যে 35টি ইউনিয়নের অধিকাংশ গ্রাম বন্যা কবলিত। আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 5000-এর বেশি মানুষ। সময় সংবাদ, কক্সবাজার। 2 দিনে কয়েক সেন্টিমিটার পানি কমলেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ি উপজেলায়। পানিতে তলিয়ে রয়েছে বসতভিটা ও শিক্ষা প্রতিষ্ঠান। আঞ্চলিক মহাসড়ক পানিতে ডুবে থাকায় জেলা শহরের সঙ্গে যান চলাচল স্বাভাবিক হয়নি। এর মাঝে দুর্গত এলাকায় খাদ্যের জন্য চলছে হাহাকার। দিগেন সিংহের ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। আগেও এই বাড়িগুলোতে বসতি ছিল, কিন্তু হঠাৎ করে আসা ঢল সবকিছু তছনছ করে দিয়েছে। হাওরের ঢেউ ভেঙে নিয়েছে ঘরের বেড়া। এখন ছেলে সন্তানকে নিয়ে অন্যত্র চলে গেছেন এসব বাড়ির বাসিন্দারা। বাড়িহারা অনেক হতভাগার মাথা গোজার ঠাঁই হয়েছে আশ্রয় কেন্দ্রে। আর যারা এখনো বসতভিটায় আছেন তারা যুদ্ধ করছেন পানির সাথে। মেম্বারও আয়া দেখছে না, যদি এত ক্ষতি হয়েছে জানি। গরমের মধ্যে আমরা লাঠি লাগবো, টিন লাগবো, এর বাদে আমরা পানি খাইতে পারি না। বিশুদ্ধ পানি নাই, কলটি ওপর নিচে গাবানের তলে, এরপরে চুলা নাই রান্দা খাইবার,
বাসা থাকতে পারি না। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা। 1.5 লাখ মানুষ পানিবন্দী। জেলা শহরের সাথে যোগাযোগের সড়কটি পানিতে তলিয়ে যাওয়ায় প্রায় 1 মাস ধরে বন্ধ স্বাভাবিক যান চলাচল। ট্রাক, ভ্যান কিংবা ট্রাক্টরে করে কয়েক গুণ বেশি ভাড়ায় যাতায়াত করছে মানুষ। 3 থেকে 4 গুণ বেশি ভাড়া দিয়েও আমাদের প্রয়োজনের জন্য তাগিদে আমাদের যেতে হচ্ছে বিভিন্ন জায়গায়, তাও জীবনের ঝুঁকি নিয়ে। রাস্তায় বড় বড় গর্ত হয়েছে, বৃষ্টি দিলেই পানি হয়, রাস্তা ভাঙ্গা, গাড়ি নিয়ে যাওয়া তো রিস্ক, বড় গাড়ি নিয়ে হচ্ছে, ছোট গাড়ি তো আর চলেই না। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। আক্রান্ত মানুষের অভিযোগ, ত্রাণ দেয়া হচ্ছে মুখ দেখে। তবে জনপ্রতিনিধিরা বলছেন ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বেশি হওয়ায় প্রত্যেকের কাছে ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। আমরা সাইডে দেয় না, আমরা যদি গেছি মেম্বার সাহেব আমরা বাড়ি করে যান, যাওই না আমরা গেছো। সরকার থেকে বলা হচ্ছে যে সরকার থেকে আয় যায় কইগুলো আমরা করতে পারি না। বর্তমানে 700 পরিবার আমার আছে, তখন আমার কাছে আসলে আমি এগুলা আমি দিতাম। এখন আমার কাছে নাই, যাগুলো আসলে তা আমি দিয়ে দিচ্ছি। পানিবন্দী থাকায় জুড়ি ও বড়লেখা উপজেলায় 1.5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আব্দুল আহাদ, সময় সংবাদ, বড়লেখা, মৌলভীবাজার। নির্বাচন ও নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে পরাজিত করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও সদরের রায়পুর ইউনিয়নে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় আলোচনার মাধ্যমে সরকার গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবে বলেও প্রত্যাশা করেন তিনি। 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, পৃথিবীর ইতিহাসে নাই। এই হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের চরিত্র এটা, জোর করে যতদিন থাকার চেষ্টা করবে। আমাদের পথ একটাই, হচ্ছে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলন এবং নির্বাচনের মধ্য দিয়ে এই যে অপশক্তি, যারা আমার সমস্ত স্বপ্নগুলোকে ভেঙে দিয়েছে, যারা আমার সমস্ত ভবিষ্যৎকে নষ্ট করে দিচ্ছে, তাদেরকে পরাজিত করতে হবে। বিএনপি ক্ষমতায় এলে সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। তিনি বলেন, নিম্ন আদালতের বিচারকদের নিয়োগ, বদলি সহ অন্যান্য বিষয়াদি আইন মন্ত্রণালয়ের অধীনে রেখে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব নয়। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বিচার বিভাগের স্বাধীনতা অর্জন করা সম্ভবপর হবে না যতদিন পর্যন্ত নিম্ন আদালতের সমস্ত নিয়োগ এবং পদোন্নতি শৃঙ্খলা রক্ষা করার সমস্ত দায়িত্ব সুপ্রিম কোর্টের উপরে অর্পিত না হবে, এবং সেই জন্য তাদের আলাদা সেক্রেটারিয়েট, আলাদা সচিবালয়ের প্রয়োজন হবে। যেদিন সেটা করা হবে সেদিন সম্পূর্ণভাবে বিচার বিভাগ স্বাধীন হবে। আমরা ক্ষমতায় গেলে আইন করেই এই সুপ্রিম কোর্টের জন্য একটা আলাদা সচিবালয়, একটা সেক্রেটারিয়েট আমরা প্রতিষ্ঠা করব। গণতান্ত্রিক দেশ গঠন এবং ব্যবসা বান্ধব বিনিয়োগের জন্য দেশে অর্থবহ নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনরা। সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনকেই বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে বলে মত তাদের। সকালে রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন বক্তারা। এতে অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলকেই আন্তরিক হতে হবে। ইনস্টিটিউট অব কনফ্লিক্ট ল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ এর আয়োজনে শনিবার রাজধানীর লেকশোর হোটেলে রাজনৈতিক প্রক্রিয়া ও অংশগ্রহণমূলক নির্বাচন শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নেন রাজনৈতিক বিশ্লেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ সহ নাগরিক সমাজের প্রতিনিধিরা। এতে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতের বিভিন্ন বিষয় তুলে ধরেন তারা। ব্যবসা বান্ধব বিনিয়োগের জন্য অর্থবহ নির্বাচনের কথা তুলে ধরে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক বলেন, বর্তমান নির্বাচন কমিশনের পক্ষেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। দেশে ব্যবসার উন্নয়নের জন্য, দেশে ইনভেস্টমেন্ট আনার জন্য একটি অর্থবহ নির্বাচন প্রয়োজন। নির্বাচন কমিশনের কাছে এত শক্তি দেয়া আছে যে দেশে নির্বাচন কমিশন ভালো ইলেকশন করতে পারে। সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনকেই বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে বলে মত দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লাহ। নৈরাজ্য সৃষ্টিকর কাজকর্মে নিজেদের সম্পৃক্ত তারা যাতে না করেন সে ব্যাপারে তাদের প্রথম থেকে অঙ্গীকার নামায় আসলে স্বাক্ষর করাটা জরুরি, এবং সে ব্যাপারে নির্বাচন কমিশন যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, শুধু সরকার নয়, অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলকেই আন্তরিক হতে হবে। শুধু সরকার চাইলে তো হয় না, অন্যান্য দল যদি সুষ্ঠু নির্বাচনের জন্য ঐকান্তিক না হয়
যে কোনো মূল্যে যে কোনোভাবে ক্ষমতায় যাবার একটা উদগ্র বাসনা তারা লালন করেন, তাহলে কিন্তু রাজনীতির ব্যাকরণ হারিয়ে যাবে, নির্বাচনের ব্যাকরণ হারিয়ে যাবে। বৈঠকে আইক্ল্যাডসের নির্বাহী পরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান সহ নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। কবি ও লেখক ফরদ মাজহারকে অপহরণ করা হয়নি বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সেমিনার শেষে সাংবাদিকদের একথা জানান পুলিশ মহাপরিদর্শক AKM শহীদুল হক। পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলে এ বিষয়ে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে বলেও জানান তিনি। তথ্যপত্র আলোকে প্রাপ্ত তথ্যের আলোকে আমাদের ধারণা হয়েছে এটা কোনো অপহরণের ঘটনা না, আমাদের ধারণা। তো এটা চূড়ান্ত সিদ্ধান্ত আসতে হলে আরও কিছু সাক্ষী প্রমাণ আমাদের দরকার, কাজে সেই সময়টুকু আমাদের দিতে হবে। আমি মনে করি আগামী 2-3 দিনের মধ্যে আমরা চূড়ান্তভাবে বলতে পারবো। এখন পর্যন্ত মনে হচ্ছে না যে এটা কোনো অপহরণের ঘটনা। সন্ধ্যার সময় আরো থাকছে। অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের বিষয়ে আশাবাদী তামিম ইকবাল। ইংল্যান্ডে কন্ডিশনের সঙ্গে মানিয়ে কাউন্টিতে ভালো খেলতে মুখিয়ে টাইগার ওপেনার। সরকার এলপিজির ব্যবহার বাড়াতে চাইলেও প্রতি বছরই কমছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির এলপিজি সরবরাহ। আর তাই বাজারে বিপিসির এলপি সিলিন্ডার অনেকটাই দুর্লভ হয়ে পড়েছে। সরকারিভাবে এলপিজি সরবরাহ দিন দিন কমে যাওয়ায় বিপিসি কর্মকর্তাদের উদাসীনতাকে দায়ী করছেন জ্বালানি প্রতিমন্ত্রী। বিশেষজ্ঞরা বলছেন, জনগণকে শুধু এলপিজির দিকে ঠেলে দিলেই চলবে না, একই সঙ্গে বাড়াতে হবে বিপিসির সরবরাহ। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। বর্তমানে দেশে প্রতি বছর এলপিজি সরবরাহ হচ্ছে 4 লাখ মেট্রিক টনের মতো, কিন্তু এ খাতে সরকারি প্রতিষ্ঠান বিপিসির সরবরাহ পরিমাণ মাত্র 15 থেকে 16,000 মেট্রিক টন। আর এ কারণে বাজারে বিপিসির এলপিজি সিলিন্ডারের দেখা পাওয়া অনেকটাই দুষ্কর ব্যাপার। এছাড়া বিপিসির সিলিন্ডারের মান নিয়েও নানা প্রশ্ন রয়েছে বলে জানান খুচরা পরিবেশকরা। বিপিসির এলপিজিটা কিছু লোকে পায়, আর সিলিন্ডারের গুণগত মানও খুব ভালো না। আমাদের কাছে কেউ আসেও না, নামে মাত্র আছে, কিন্তু কার্যক্রমে নেই। মার্কেটে গিয়ে আসলে সরকারি যে সিলিন্ডারটা আছে ওইটা পায় না, ফলে আমাদেরকে বেসরকারি কোম্পানির যে সিলিন্ডারগুলো আছে ওগুলো কিনতে হয়। সরকার এলপি গ্যাসের ব্যবহার বাড়ানোর কথা বললেও প্রতি বছরই কমছে বিপিসির সরবরাহ। 2012-13 অর্থ বছরেই বিপিসির এলপিজি সরবরাহ ছিল 19,671 মেট্রিক টন। গত অর্থ বছরের প্রথম 11 মাসে বিক্রির পরিমাণ নেমে আসে 15,000 মেট্রিক টনে, আর এর আগের অর্থ বছরে সরবরাহ ছিল 16,050 মেট্রিক টন। প্রতি বছরই বিপিসির এলপিজি সরবরাহের পরিমাণ কমায় প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দায়ী করে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, সরকারিভাবে এলপিজি সরবরাহ বাড়ানোর বিষয়ে তদারকি করবে মন্ত্রণালয়। কতগুলো অপরচুনিটি তৈরি হয়েছিল জয়েন্ট ভেঞ্চার করার জন্য, প্রধানমন্ত্রী সেটা অনুমোদনও করে দিয়েছেন, কিন্তু বারবার বিপিসিকে বলা সত্ত্বেও বিপিসি নিরুৎসাহিত করছে। তো এই বিষয়টা আমাদের নজরে আছে, আমরা মন্ত্রণালয় থেকে এটা টেক ওভার করব। সুষ্ঠু প্রতিযোগিতার মাধ্যমে এলপিজির বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে বিপিসির সরবরাহ বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। ব্যবসায়ীদের স্বার্থে বেসরকারি কোম্পানির পাশাপাশি সরকারি মালিকানায় এলপি গ্যাস বাজারে সরবরাহ নিশ্চিত করাও যাচ্ছে না। বাজারে যদি কম্পিটিশন রাখতে হয় তাহলে ওই টিসিবির মতো পণ্য সরকার সরবরাহ করে যেমন বাজার মূল্য নিয়ন্ত্রণ করে, এলপিজির ক্ষেত্রেও সরকারকে সেটা করতে হবে। একই সঙ্গে বিপিসির কার্যক্রমে গতি ও স্বচ্ছতা নিশ্চিত করার উপরও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। দেশ থেকে অর্থ পাচার রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, জমির মূল্য বেশি দেখিয়ে বিক্রি করে অর্থ পাচার করা হচ্ছে। তাই বাজার মূল্যের সঙ্গে সঙ্গতি রেখে জমির মূল্য নির্ধারণের পরিকল্পনা আছে সরকারের। সকালে সিলেটে এক অনুষ্ঠান শেষে একথা বলেন অর্থমন্ত্রী। এছাড়া প্রবাহ বাড়াতে সরকার আগামী মাস থেকে রেমিটেন্স পাঠানোর চার্জ কমাতে যাচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। বিভিন্ন দেশে এই প্রবাসীদের সেটেলমেন্টের ব্যবস্থা হয়েছে, ন্যাচারালি তারা ওখানে একটা। 2 নম্বর একটা অভিযোগ আছে, তারা নাকি বেশ ফিজ দিতে হয়, তো ফিজ আমরা কমায় দেব। এই সামনের মাসেই বোধহয় এটা কমায় দেওয়া হবে, একটা সামান্য একটা নমিনাল ফি হবে, যদি তাতে কিছু ইমপ্রুভমেন্ট হয়। পাচার সারা দুনিয়াতেই হয় এবং রেটস অফ গ্রোথ ভেরি করে। আমাদের এখানে একটু বেশি হয়েছে এবং তার কিছুটা কারণ আমরাও তার জন্য দায়ী।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে মানবাধিকার খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। সকালে রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় একথা বলেন তিনি। আর এমডিজির তুলনায় এসডিজি বাস্তবায়ন অনেক চ্যালেঞ্জিং বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, এমডিজির সাফল্যের ওপর ভিত্তি করে সবাইকে নিয়ে সমন্বিতভাবে এসডিজি বাস্তবায়ন করতে চায় সরকার। এমডিজি যত সহজে বাস্তবায়ন করতে পেরেছিলাম, এসডিজি বাস্তবায়নটা অত সহজ না, বিকজ তখন টার্গেটটা আমাদের জন্য খুব সফট ছিল, কিন্তু এখন দিন খেয়ে দিন কিন্তু কঠিন হচ্ছে। কাজে এসডিজি বাস্তবায়নটা সেই জন্য সকলের অংশগ্রহণটা এখানে বেশি প্রয়োজন। 169টি টার্গেটের মধ্যে 152টিরই মানবাধিকারের সাথে সম্পৃক্ততা রয়েছে। প্রত্যেকটি মানুষের অধিকার যতদিন পর্যন্ত নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত আমরা এটা মনিটর করে যাব। এসডিজির স্লোগান যেটা নো ওয়ান লিভ বিহাইন্ড, পশ্চাতে যে লোকগুলো আছে সেই লোকগুলোকে আমাদেরকে বেশি অ্যাডভান্টেজ দিয়ে আমাদের সামনের দিকে টেনে আনতে হবে। নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত উদ্যোগের অভাবেই কমছে না শিল্প দুর্ঘটনা। শ্রম অধিকার বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান বিলসের এমন দাবির সঙ্গে একমত কলকারখানা পরিদর্শন অধিদপ্তর। অধিদপ্তরের দাবি, ন্যাশনাল ইনিশিয়েটিভের আওতায় থাকা 1500-র বেশি কারখানার সবগুলোই ঝুঁকিপূর্ণ। দায়িত্বপ্রাপ্ত শ্রমিক কর্মচারী সচেতন না হলে কলকারখানায় কর্মপরিবেশ কখনোই ঝুঁকিমুক্ত হবে না বলে দাবি শিল্প মালিকদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। রানা প্লাজা ধসের পর দেশের শিল্প খাত পার করেছে 4 বছরের বেশি সময়। এ সময়ের মধ্যে অবকাঠামো দুর্বলতার কারণে পোশাক খাতে ভবন ধসের কোনো ঘটনা ঘটেনি। শ্রমিক অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর এমন তথ্য স্বস্তিদায়ক হলেও গ্যাস বিদ্যুৎ লাইনে ত্রুটি আর বয়লার বিস্ফোরণের কারণে ঘটেছে কয়েকটি বড় দুর্ঘটনা। এতে মৃত্যু হয়েছে অনেক শ্রমিকের, ক্ষতিগ্রস্ত হয়েছেন মালিক, আর ভাবমূর্তি সংকটে পড়েছে শিল্প খাতের উন্নয়ন অগ্রগতি। বারবার এমন দুর্ঘটনার কারণ হিসেবে মালিকপক্ষকে শাস্তির হাত থেকে রক্ষা করার মনোভাব আর নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর উদ্যোগে সমন্বয়হীনতাকেই বড় করে দেখছে বিলস। জাতীয় আন্তর্জাতিক উদ্যোগ হচ্ছে, প্রচুর অর্থ ব্যয় হচ্ছে, প্রচুর শ্রম এবং সময় যাচ্ছে, কিন্তু এই পুরো জিনিসটা সামগ্রিকভাবে দেখার অভাব আছে, যার জন্য আমরা দেখতে পাচ্ছি ভবন ধস হচ্ছে না, কিন্তু বয়লার বিস্ফোরিত হচ্ছে, রাসায়নিক গ্যাস লাইন বিস্ফোরিত হচ্ছে। 1% ত্রুটি নিরাপত্তার জন্য শতভাগ ঝুঁকির কারণ দাবি করে কর্মপরিবেশ নিরাপদ করতে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানান কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক। ঝুঁকিমুক্ত নেই, সব ঝুঁকিপূর্ণ, রিমিডিয়েশন না হওয়া পর্যন্ত ঝুঁকিমুক্ত না। কারণ আমি যে 418টা কারখানার মালিকের সাথে কথা বলেছি, 95% কারখানা টাইমলাইন দিয়েছে যে আগামী ডিসেম্বরের মধ্যে তারা এই বেশি করে ফেলবে। বাকি যে কারখানাগুলো আছে 1100-র মতো, একটা টাইমলাইন দেবো 6 মাস বা 3 মাস, তাদের ঝুঁকির উপর নির্ভর করে। আমি আমারটা 100% করলাম, আরেকজন করতে পারলো না, তাহলে একই কথা থেকে গেল আর কি, যে হলো না কিছু। তবে শতভাগ নিরাপদ কারখানাও কর্মরত শ্রমিক কর্মচারীর এক মুহূর্তের অসতর্কতায় পড়তে পারে দুর্ঘটনার কবলে। তাই কারখানা পরিচালনায় মিড লেভেল কর্মচারীদের আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ মালিকপক্ষের। কোনো ইন্সপেকশন অথরিটি কখনো ইন্সপেকশন করে এই দুর্ঘটনা রোধ করতে পারবে না। এটা নিজেদেরকে, আমাদের যারা বয়লার অপারেটর আছে, মেকানিক্যাল যারা লোক আছে, তারা কিন্তু এগুলো দেখতে হবে এবং তারাই কিন্তু এগুলো করে। কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের দাবি, ন্যাশনাল ইনিশিয়েটিভের আওতার বাইরে থাকা শতভাগ নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হওয়া অ্যাকর্ড অ্যালায়েন্সের তালিকাভুক্ত 3000-এর বেশি কারখানাও রয়েছে নিরাপত্তা ঝুঁকির মধ্যে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পাইকারি বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় 1 সপ্তাহের ব্যবধানে কেজিতে 3 টাকা পর্যন্ত দাম কমেছে সব ধরনের চালের। বস্তা প্রতি 250 টাকা পর্যন্ত কমেছে চিনির দাম। এদিকে কেজিতে 2 টাকা পর্যন্ত বেড়েছে আটা ময়দার দাম, বেড়েছে পেঁয়াজের দামও। তবে ডাল, খোলা সয়াবিন সহ বেশিরভাগ নিত্যপণ্যের দামই রয়েছে কমতির দিকে। কামরুল হাসান সবুজের আরও একটি রিপোর্ট। সরবরাহ বাড়ায় কয়েক সপ্তাহ ধরেই কমছে চালের দাম। বাজার ঘুরে দেখা গেল 1 সপ্তাহ আগে যে মানের মোটা চাল বিক্রি হতো 42 থেকে 43 টাকায়, চলতি সপ্তাহের শুরুতে বস্তা প্রতি 150 টাকা কমে বিক্রি হচ্ছে সেই মানের চাল। আমদানি করা চালের প্রভাবে কেজিতে 2 টাকা পর্যন্ত কমেছে মিনিকেট, নাজিরশাইল, ব্রিয়াটার সহ অন্যান্য চালের দাম। তবে বাজার নিয়ন্ত্রণে সরকারকে আরো কৌশলী হওয়ার কথা বলছেন পাইকাররা। ইন্ডিয়ান পারিজা ছিল 42-43, এই সপ্তাহে হয়ে গেছে 40-41। বন্যার সৃষ্টির কারণে মিলার যাদের থেকে আমরা চালটা আনি, তারা বলতেছে ধানের দাম আবার একটু বাড়ার দিকে। মিল মালিকদের এই কথাটা আসলে যুক্তিসঙ্গত না, তার কারণ ওনাদের কাছে তো ধান, প্রচুর পরিমাণে ধান আগেরই স্টক করা তাদের গোডাউনে আছে। চলতি সপ্তাহে আবারও কমেছে চিনির দাম। কেজিতে 5 টাকা পর্যন্ত কমে বিক্রি হচ্ছে এই নিত্যপণ্য।
আগের দামেই দেশি ডাল 94 থেকে 95 টাকায়, খোলা সয়াবিন 85 টাকা কেজি দরে বিক্রি হলেও বস্তা প্রতি 100 থেকে 150 টাকা দাম বেড়ে বিক্রি হচ্ছে আটা ময়দা। চিনির দাম গত সপ্তাহের তুলনায় বস্তায় 200 থেকে 250 টাকা কমছে। বস্তা বিক্রি করতেছি 2750 থেকে 70-80। আটাটা বিক্রি হইতো মনে করেন 950-900, এটা এখন 1050-1060। মোটা ডালটা 60 টাকা, তারপরে মুগ ডালটা 110 টাকা। মশলা জাতীয় পণ্যের বাজারে আদার দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে দেশি বিদেশি পেঁয়াজের দাম। তবে চাহিদার বিপরীতে সরবরাহ পর্যাপ্ত থাকায় কেজিতে 20 থেকে 25 টাকা কমেছে রসুনের দাম। চায়না রসুন শুধু 80 থেকে 85 টাকা কমছে, কেজিতে 20-25 টাকা কমে গেছে। যে ইন্ডিয়ান পেঁয়াজ ছিল আপনার 17 টাকা 18 টাকা, ইন্ডিয়ান পেঁয়াজ এখন 20 থেকে 21 টাকা। দেশি পেঁয়াজও 1 টাকা 2 টাকা বাড়ছে। ইন্ডিয়ান পেঁয়াজ আমদানি কমেছে, এই যে অত কারণে এই বাজার আমাদের একটু বেশি। এদিকে এলাচ লবঙ্গ গোলমরিচের দাম ওঠানামা না করলেও জিরার দাম কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 380 টাকায়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ইউএস প্যাসিফিক কমান্ড অ্যাডমিরাল হ্যারি বি হ্যারিস জুনিয়র। সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে এ শ্রদ্ধা জানান তিনি। এরপর তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। সালাম গ্রহণের পর সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট। পরে তারা গাজীপুর সেনানিবাসে শান্তিরক্ষী বাহিনীর প্রশিক্ষণের জন্য নির্মিত বাংলাদেশ ইনস্টিটিউশন ফর পিস সাপোর্ট অপারেশন বহুমুখী প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় এক কলেজ ছাত্রীকে ছুরিকাঘাত ও কুপিয়ে গুরুতর আহত করেছে এক বখাটে। বিকেলে শহরের কালীবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী জানান, ব্রাহ্মণবাড়িয়ার চিনাইর বঙ্গবন্ধু অনার্স কলেজের সমাজবিজ্ঞান 2য় বর্ষের শিক্ষার্থী তানভীরের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সোনিয়া আক্তারের। পরে তানভীর বিবাহিত জানতে পেরে তাকে এড়িয়ে চলার চেষ্টা করে সোনিয়া। এতে ক্ষিপ্ত হয়ে সোনিয়ার উপর হামলা চালায় তানভীর। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করে পালিয়ে যায় তানভীর। এ ঘটনায় গুরুতর আহত সোনিয়াকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। আমি শুধু দেখছি যে ওরে ছুরি দিয়ে কুবাইতেছে, তারপরে আমি ওর কান্না শুনে ভিতরে গেছি, গিয়ে ও পড়ে গেছে আর ছেলেটা দৌড়ায় চলে গেছে। আমি ওর অনেক বোঝাইছি, বোঝানোর পরও আমার কথা শুনে নাই। পরে কান্নাকাটি করতেছে, আমি কথাগুলি রেকর্ড করে ওর ফ্যামিলিরে জানাইছি। ওর ফ্যামিলির কাছে আমি রেকর্ড দেওয়া তো এরকম করছে। বাম হাতে বেশ কিছু ইনজুরি আছে, যেটা তার মাসেল এবং আন্ডারলাইং যে বোনস আছে ওইটাও ইনজুর্ড হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল এবং তার ফেসও ইনজুরি আছে। কক্সবাজারে গুলি করে মোটরসাইকেল ছিনতাই সহ 2 ব্যক্তিকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। সকালে রামু উপজেলার ঈদগড় এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মোটরসাইকেলে করে বান্দরবানের দিকে যাচ্ছিলেন জসিম উদ্দিন, নুরুল আমিন ও সাদ্দাম হোসেন নামে 3 জন। ঈদগড়ের ব্যাংডেবা এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত গুলি করে তাদের গতিরোধ করে। এ সময় জসিম উদ্দিন পালিয়ে গেলেও মোটরসাইকেল সহ নুরুল আমিন ও সাদ্দাম হোসেনকে অপহরণ করে তারা। খবর পেয়ে তাদের উদ্ধার করতে অভিযান শুরু করেছে পুলিশ। দেশের বাইরের খবর। মার্কিন নির্বাচনে রাশিয়া কোনো হস্তক্ষেপ করেনি, ট্রাম্পকে তা পুতিন জানিয়ে দিলে মার্কিন প্রেসিডেন্ট বিষয়টি মেনে নিয়েছেন বলে দাবি করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হলেও তা মেনে নেয়া না নেয়ার মতো কিছু ঘটেনি। জার্মানির হামবুর্গে শুক্রবার রাতে 2.25 ঘণ্টার বৈঠকে সন্ত্রাস দমন ও বিশ্ব নিরাপত্তায় একযোগে কাজ করার বিষয়ে কথা হয় তাদের। একই সঙ্গে সিরিয়ায় যুদ্ধবিরতি অঞ্চল প্রতিষ্ঠায়ও একমত হন 2 নেতা। জার্মানির হামবুর্গে G20 সম্মেলনের পার্শ্ব বৈঠকে প্রথমবারের মতো দেখা হয় এই 2 নেতার। আধা ঘণ্টা এ আলোচনা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা গিয়ে দাঁড়ায় 2.25 ঘণ্টায়। এ সময় 2 দেশের পররাষ্ট্রমন্ত্রীও উপস্থিত ছিলেন। দ্বিপক্ষীয় এ বৈঠক শুরুর আগে সাংবাদিকদের তারা জানান, দুজনের মধ্যে আলোচনা সফল হবে বলে আশা করেন তারা।
আমি এবং প্রেসিডেন্ট পুতিন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি। আমাদের মধ্যে আলোচনা গঠনমূলক হবে এবং তা ভবিষ্যতে চলবে বলে আশা করি আমি। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের জন্য ইতিবাচক কিছু হবে বলেই বিশ্বাস আমার। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আমরা বেশ কয়েকবার টেলিফোনে কথা বলেছি, তবে আন্তর্জাতিক এমন অনেক বিষয় আছে যা ফোনালাপে যথেষ্ট নয়। মুখোমুখি আলোচনা জরুরি। আমিও প্রেসিডেন্ট ট্রাম্পের মতো আশা করছি আমাদের মধ্যে ইতিবাচক আলোচনাই হবে। তাদের এ বৈঠকে মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়টিও ওঠে। বৈঠকের পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানান, পুতিন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন নির্বাচনে হস্তক্ষেপ করেনি রাশিয়া। ট্রাম্পও তা মেনে নিয়েছেন বলে দাবি করেন তিনি। মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ সত্য নয়। এ বিষয়ে দুজনের মধ্যে বোঝাপড়া হয়ে গেছে। তাদের আলোচনা গঠনমূলক হয়েছে। দুপক্ষই যদি চায় সমঝোতার মাধ্যমে এই আলোচনা আরো এগিয়ে নিতে পারবে। তবে নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ না করার বিষয়টি ট্রাম্প মেনে নিয়েছেন। ল্যাভরভের এ দাবির বিষয়টি মেনে নেননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়টি দুদেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ভবিষ্যতেও কাটা হয়ে থাকবে। আমরা রাশিয়া বা অন্য যে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করব না। এ বৈঠকে সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় একমত হয়েছেন দুই নেতা। ক্ষমতাবান দু নেতার মধ্যে সিরিয়া ছাড়াও উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে করণীয় নিয়ে আলোচনা হয় বলে জানান টিলারসন। পিয়ংইয়ংকে তাদের পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসার জন্য চাপ সৃষ্টি করতে পুতিনকে আহ্বান জানান ট্রাম্প। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। ভারতের কাশ্মীরে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে 2 ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়াও 2 শিশু আহত হয়েছে। নয়াদিল্লি জানায়, শনিবার জম্মু কাশ্মীরের পুঞ্চ সেক্টরের কাছে নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতীয় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তানি সেনারা। কোনো উস্কানি ছাড়াই পাক সেনারা গুলি চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করে বলে অভিযোগ ভারতের। 2003 সালের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে প্রায়ই ভারত ও পাকিস্তানের সেনা সদস্যরা সংঘাতে জড়ালেও এর জন্য একে অপরকে দোষারোপ করছে দুদেশ। এছাড়াও একই দিনে কাশ্মীরের বান্দিপুরা জেলায় সন্ত্রাসীদের গুলিতে টহলরত 3 ভারতীয় সেনা সদস্য আহত হয়েছে। কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ডে গেলেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। কাউন্টি দল এসেক্সের হয়ে নেট ওয়েস্ট টি20 ব্লাস্টে অংশ নেবেন তিনি। অস্ট্রেলিয়ান ক্রিকেটে অস্থিরতা চললেও অজিদের বাংলাদেশ সফরের বিষয়ে আশাবাদী তামিম। পাশাপাশি কদিন আগেই ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে আসায় কাউন্টি ক্রিকেটে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চান এই বাঁহাতি। আজ ইংল্যান্ডে যাবার আগে বিমানবন্দরে এমনটাই জানিয়েছেন তিনি। ইংল্যান্ড তামিম ইকবালের জন্য সবসময়ই পোয়া বারো। ক্রিকেটের জনক দেশটিতে ব্যাট হাতে যখনই নেমেছেন নিজের জাত চিনিয়েছেন আলাদা করে, সেটি টেস্ট, ওয়ানডে কিংবা টি20 যে ফরম্যাটেই হোক না কেন। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির উদাহরণ টানা যেতে পারে। 4 ম্যাচে 1টি সেঞ্চুরি আর 2টি 50 এসেছে তার ব্যাট থেকে। জায়গা করে নিয়েছেন সমালোচকদের সেরা একাদশেও। এবার ভিন্ন যাত্রা, দেশের সেরা ওপেনার ইংল্যান্ড যাচ্ছেন কাউন্টি খেলতে। প্রায় অর্ধযুগ আগে কাউন্টি খেলেছিলেন তামিম। এবার ভিন্ন দলের হয়ে আবারও একই ফরম্যাটে দেখা যাবে এই ড্যাশিং ওপেনারকে। সব মিলিয়ে ইংল্যান্ডের কন্ডিশনটা বেশ পরিচিত তামিমের। যে টুর্নামেন্ট খেলতে যাচ্ছি এটা টোটালি একটা ডিফারেন্ট ফরম্যাট। আমার চেষ্টা থাকবে যে আমি যতটুকু আমার বেস্ট দিতে পারি, আর সবচেয়ে বড় কথা হলো একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। আগস্টে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ, তার আগেই দেশে ফিরবেন তামিম। সিরিজের আগে নিজে কিংবা দলের সবাই পর্যাপ্ত সময় পাবেন বলে সিরিজ নিয়ে বেশ আশাবাদী তামিম। অস্ট্রেলিয়া সিরিজের জন্য হয়তো বা এটা খুব একটা বেশি হেল্প হবে কি হবে না এটা বলতে পারি না, বিকজ এটা টোটালি ডিফারেন্ট একটা ফরম্যাট খেলতে যাচ্ছি। একটা জিনিস ভালো যে আমার কাছে সময় আছে, আর এই টুর্নামেন্টটা খেলে এসেও আমার কাছে অনেকদিন সময় থাকবে টেস্ট ম্যাচের জন্য প্রিপেয়ার হওয়ার জন্য। অস্ট্রেলিয়ার সাথে সিরিজটা আমার কাছে মনে হয় খুবই ইন্টারেস্টিং একটা সিরিজ হবে। এদিকে বেতন ভাতা সংক্রান্ত ঝামেলায় নাচুক ক্রিকেট অস্ট্রেলিয়া। এই বাঁহাতি ব্যাটসম্যান অবশ্য আশা করছেন শীঘ্রই সমস্যা সমাধান করে খেলতে আসবে অজিরা। কম বেশি প্রবলেম সব জায়গায় হয়, তাদের একটা সমস্যা হচ্ছে, বাট যেহেতু আমাদের হাতে বেশ কয়েকদিন সময় আছে, আমি কোয়াইট কনফিডেন্ট যে যখন ওদের আসার সময় তার আগে এটা ঠিক হয়ে যাবে। যখন ওরা আসবে তার আগে আমরা সব মেন্টালি আর ট্যাকটিক্যালি দুটো দিক থেকে রেডি থাকবো। এসেক্সের সঙ্গে 9 ম্যাচের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তামিম। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অল্প বৃষ্টিতেই বেহাল দশা রাজধানীর বেশিরভাগ রাস্তার। গর্ত আর খানাখন্দে দুর্বিষহ জনজীবন। নেই সেবা সংস্থাগুলোর সমন্বয়। সরকারকে কঠোর হওয়ার তাগিদ।
চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতার হোলি আর্টিজান হামলার পরিকল্পনাকারী সোহেল খাগড়াগড় বিস্ফোরণের অন্যতম আসামি। তাকে ধরতে 10 লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছিল কলকাতা পুলিশ। দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে বিএনপি। মানুষের ভোট ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে আওয়ামী লীগ। দলের কার্যনির্বাহী সংসদের সভায় শেখ হাসিনা। গণতান্ত্রিক দেশ গঠনে সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন জরুরি। গোলটেবিল বৈঠকে বিশিষ্টজনরা নিশ্চিতে নির্বাচন কমিশনকেই বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান। এবং দিন দিনই কমছে বিপিসির এলপি গ্যাস সরবরাহ। কর্মকর্তাদের উদাসীনতাকে দায়ী করছেন জ্বালানি প্রতিমন্ত্রী। কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।